কিরে, তুই আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? কিছু কি করতে ইচ্ছে করছে না তোর? না মানে আপু, তুমি এগুলো কি বলছো আমাকে? আমি তোমার ছোট ভাই, আর তুমি আমাকে এসব কথা বলতে তোমার বিন্দুমাত্র বাধে না? আর তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছো কেন? প্লিজ ছাড়ো। কে বল? মাত্র তো তোকে জড়িয়ে ধরেছি, কিছু তো করিনি। এর আগে তোর হাত পা ঘেমে একাকার হয়ে যাচ্ছে, আসল কাজ তো শুরুই করিনি। মানে? ওয়েট, দেখাচ্ছি তোকে। নেহা কথাটি বলেই স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পর স্বাধীনকে ছেড়ে দেয়। নেহার কাছ থেকে স্বাধীন ছাড়া পেয়ে হাঁপাতে লাগে। আপু, তুমি আমাকে কি বলে তোমার বাসায় নিয়ে এসেছিলে? আর কি করছো আমার সঙ্গে? প্লিজ ছেড়ে দাও, বাসায় যাব। মাত্র তো শুরু করলাম, শেষ না করে তোকে কি করে ছাড়ি বল? মানে আপু, তোমার মতিগতি আমার একদমই ভালো লাগছে না। প্লিজ ছেড়ে দাও, দোকানে যেতে হবে। বাবা নিশ্চয়ই চিন্তা করছে আমাকে নিয়ে। আরে, তুই কি এখনো ছোট আছিস নাকি যে তোর বাবা তোকে নিয়ে চিন্তা করবে? অনেক বড় হয়ে গেছিস, ম্যাচিউর। তোর কি আমাকে দেখে কিছু করতে ইচ্ছে করছে নাকি না কোনো ফিলিংস আসছে না? দেখো আপু, তুমি একটা মেয়ে, আমি ছেলে, তো স্বাভাবিক বিষয় আমার মনে উল্টাপাল্টা চিন্তা আছে। কিন্তু তুমি তো আমার বড়, আর তোমাকে আমি নিজের আপুর নজরে ছাড়া অন্য কোনো নজরে দেখি না। তো প্লিজ আমাকে ছেড়ে দাও। বারবার শুধু একটাই কথা, আপু আপু। আরে, তোকে কতবার বলেছি আমি তোর আপু না, নিজের আপু না, চাচা তো বোন। তো তুই আমাকে মেনে নিচ্ছিস না কেন? তোর সমস্যা কি? দেখো, তুমি আমার অনেক সিনিয়র, আমার থেকে তোমার বয়স প্রায় 4 বছরের বেশি। তো আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। মানুষ কী নজরে আমাদের দিকে তাকাবে একটাবার চিন্তা করেছো? আমাদের প্রভাব আমাদের মা বাবা পরিবারের উপর পড়বে। আরে, তুই সমাজ নিয়ে পড়ে আছিস? আমরা খেতে না পারলে কি সমাজ আমাদেরকে খেতে দেবে? আর হ্যাঁ, তোকে আমি পছন্দ করি, যেইভাবেই হোক তোকে আমি বিয়ে করেই ছাড়বো, দেখিনিস? তোমার যা মনে হয় তাই করো, এখন আমাকে ছাড়ো। হাব্বুর সঙ্গে কাজ করতে হবে, দোকানে অনেক কাজ পড়ে আছে। দেরি করে গেলে আমার বাবা বকা দিবে। কথাটা বলেই স্বাধীন উঠতে যাবে, ঠিক তখনই নেহা স্বাধীনের কলার চেপে ধরে খাটের সঙ্গে শুইয়ে দেয়। তারপর স্বাধীনের শরীরের উপর নেহা উঠে বসে ওর গায়ে থাকা শার্টের বোতাম এক এক করে খুলতে লাগে। শার্ট খুলে স্বাধীনের বুকে অনবরত কিস করতে লাগে। আর প্রতিনিয়ত নেহার কিসে স্বাধীন কেঁপে ওঠে। ধীরে ধীরে স্বাধীন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তারপর নেহার সঙ্গে তালে তাল মেলাতে লাগে। প্রায় 1 ঘন্টা পর স্বাধীন নেহার শরীরের ওপর শুয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নেহাকে শক্ত করে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। নেহা যেন এক অন্য জগতে পাড়ি জমিয়েছে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শ নেহাকে শিহরিত করে তুলেছিল। সেই সবই ভাবছে নেহা। নিমিষেই স্বাধীনের ধ্যান ভেঙে গেলে নেহার উপর থেকে উঠে বসে। নেহার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে স্বাধীন বলতে লাগে, আপু, তুমি আমার সঙ্গে এগুলো মোটেও ঠিক কাজ করলে না। এর জন্য দেখো, তোমাকে একদিন না একদিন পস্তাতে হবে। আমি কি করলাম? তুই তো সব করলি, দেখবি দেখবি। কথাটা বলেই নেহা টেবিলের ওপর থেকে তার মোবাইল ফোনটা নিয়ে আসে। তারপর ফোনের স্ক্রিনে একটা ভিডিও অন করে স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলে, এই দেখ, ভিডিও দেখ। আমি কিছু করেছি নাকি? যা করার সব তুই করেছিস, আমি শুধু এনজয় নিয়েছি। আপু, তুমি ভিডিও করলে কেন? এই ভিডিও যদি বাহিরে পাবলিশড হয়ে যায় কিংবা কেউ দেখে, তাহলে তোমার আমার দুজনের লাইফ নষ্ট হয়ে যাবে। প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। না, ভিডিও ডিলিট করব না, আর আমি অন্য কাউকে দেখাবো না। তুই যদি আমার কথা মতো না চলিস, তাহলে এই ভিডিওগুলো নিয়ে গিয়ে তোর বাবা মার কাছে দেখাবো। তারপর তোর নামে উল্টাপাল্টা কথা তোর বাবা মাকে বলবো। তখন দেখিস তোর মা বাবা তোর সঙ্গে কি করে। নেহার কথা শুনেই স্বাধীন অনেকটা ভয় পেয়ে যায়, কারণ স্বাধীন ওর বাবা আর মাকে অনেক ভয় পায়। যদি একটাবার স্বাধীনের মার বাবা এই ভিডিওটা দেখতে পায়, তাহলে ওকে একদম চিরতরে এই পৃথিবী থেকে শেষ করে দিবে। স্বাধীনের কপালে যেন বিন্দু বিন্দু ঘাম জমে যায়। এটা দেখে নেহা মুচকি একটা হাসি দিয়ে স্বাধীনের কাছে এসে বলতে লাগে, আরে, ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না। তুই যদি আমার কথার অবাধ্য হোস, আমার কথা অনুযায়ী তুই যদি না চলিস, তাহলে এই ভিডিওগুলো আমি তোর মা বাবাকে দেখাবো বলেছি। তো যদি আমার কথা মতো চলিস, তাহলে কাউকে দেখাবো না। নেহা তার ওড়না দিয়ে স্বাধীনের মুখের ঘাম মুছিয়ে দিয়ে কথাগুলো বলে। স্বাধীন অনেকটা ভয় পেয়ে যায়, তারপর নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, প্লিজ আপু, ভিডিওটা ডিলিট করে দাও। আর আমি
তোমার কথা শুনবো, বলছি তো। আমি ভালো করে জানি যদি ভিডিওটা ডিলিট করি তারপর তোর আর কিছুই মনে থাকবে না। এইটা নিয়ে তোকে তখন ব্ল্যাকমেল করা যাবে। এখন যা, তোর বাবার সঙ্গে তুই গিয়ে দোকানে কাজ কর। তারপর সেদিন নেহাকে অনেক করে বোঝাতে লাগে, কিন্তু নেহা কিছুতেই ভিডিওটা ডিলিট করে না। তারপর স্বাধীন নেহার ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে নেহা এখনো ঠিক আগের অবস্থাতেই খাটের উপর শুয়ে আছে। নেহার দিকে তাকিয়ে স্বাধীন বলতে লাগে, আপু, তুমি এখনো শুয়ে আছো? যে যাও, ফ্রেশ হয়ে আসো। এমন অবস্থাতে যদি চাচা আর চাচি দেখে তাহলে অন্য কিছু ভাববে। তুই যে পরিমাণে আদর করেছিস এখন ওঠার শক্তিটুকু আমার গায়ে নেই, উঠতে পারছি না। মানে কি বলছো তুমি এসব? উত্তর বুঝতে হবে না, যা। যাওয়ার সময় বাইরে থেকে মেন দরজাটা লাগিয়ে দিয়ে যাস। আর বাবা মা বাসায় নেই, তারা খালাদের বাসায় গেছে, তাই তো তোকে নিয়ে এসেছিলাম। তারপর স্বাধীন নেহার রুম থেকে বের হয়ে মেইন দরজা দিয়ে বাইরে চলে যায়। আসার সময় মেইন দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে আসে। তারপর স্বাধীন তার বাবার দোকানের দিকে অগ্রসর হতে লাগে। কিছুই বুঝতে পারছেন না, তাই তো? আসেন, আপনাদেরকে কিছু ঘন্টা আগে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। স্বাধীন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবার বাজারে একটা মুদিখানার দোকান আছে। স্বাধীন লেখাপড়ার পাশাপাশি তার বাবার দোকানে গিয়ে তার বাবার সঙ্গে কাজ করে। অন্যদিকে নেহা স্বাধীনের চাচাতো বোন। স্বাধীনের দাদা যখন মারা যায় তখন স্বাধীনের বড় চাচা স্বাধীনের বাবাকে তার দাদার কোনো সয় সম্পত্তি দেয় না, সব সয় সম্পত্তি তার নামে লিখে নেয়। পরবর্তীতে স্বাধীনের বাবা অল্প একটু টাকা জোগাড় করে বাজারে মুদিখানার দোকান দেয়। এরপর থেকে তাদের সংসার চলতে লাগে। অন্যদিকে স্বাধীনের চাচা স্বাধীনের দাদার সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব তার নামে লিখে নেয়। এর জন্য স্বাধীনের বাবা আর চাচার মধ্যে সম্পর্কটা তেমন একটা ভালো না। আর নেহা স্বাধীনকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকেই স্বাধীন সদ্যমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছে। অন্যদিকে নেহা এসএসসি সেকেন্ড সেমিস্টারে। স্বাধীনের থেকে নেহার বর্ষটা অনেকটা বেশি, প্রায় 3 বছরের। তাই প্রতিবার নেহা স্বাধীনকে ভালোবাসার কথা বললে স্বাধীন তা এড়িয়ে চলতো। কিন্তু আজকে নেহা স্বাধীনদের দোকানে আসে বাজার করার জন্য। বাজার করা শেষ হলে এত বাজার নিয়ে একা একা বাসায় যাবে, তাই তার চাচাকে বললে স্বাধীনের বাবা স্বাধীনকে নেহার সঙ্গে তার বাসায় বাজারগুলো এগিয়ে দিতে বলে। নেহার প্ল্যান ঠিক এরকমই ছিল, স্বাধীনকে তার বাসায় নিয়ে যাবে। অন্যদিকে নেহার বাসা পুরোটাই ফাঁকা, তার মার বাবা তার খালার বাড়ি গেছে। এই সুযোগে নেহা স্বাধীনকে তার বাসায় নিয়ে আসে, সোজা তার রুমে নিয়ে যায় কিছু একটা কাজের শ্রোতা দেখিয়ে। তারপর দরজা আটকে দিয়ে কি হলো তা তো আপনারা সব দেখতেই পেলেন। এইবার আসেন, স্বাধীন সোজা তার বাবার দোকানে আসে। স্বাধীনকে ক্লান্ত দেখে স্বাধীনের বাবা বলতে লাগে, এ বাবা, হেঁটে এসেছিস নাকি? তোকে দেখে এত ক্লান্ত মনে হচ্ছে যে। তাহলে তোকে আর দোকানে থাকতে হবে না, যা বাসায় যা, খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আবার আসিস। না আব্বু, তুমি যাও, তুমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের দিকে এসো। আমি এত সময় আমি দোকানে থাকি। আচ্ছা তাহলে তুই থাক, শরীরটা তেমন একটা ভালো লাগছে না। বিকেলে যদি আমি না আসি দেখি তাহলে দোকান বন্ধ করে বাসায় চলে যাস, কেমন? আর তোমাকে কত করে বললাম, বাবা যাও, ডাক্তারের কাছে যাও, পরীক্ষা করে দেখো কি হয়েছে তোমার। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। প্রতিনিয়ত বলো শরীরটা ক্লান্ত লাগছে, আমার একদমই ভালো লাগছে না, তুমি আগামীকাল ডাক্তারের কাছে যাবে। যদি না যাও তাহলে তোমার একদিন কি আমার একদিন। দেখ বাবা, বললেই তো আর ডাক্তারের কাছে যাওয়া যায় না। সংসারের হাল একদমই খারাপ, ব্যবসাটাও আগের মতো চলছে না। ডাক্তারের কাছে গেলে অনেক টাকার ব্যাপার, তাই যাচ্ছি না। দেখি আগামীকাল তোর আঙ্কেলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে যাব ডাক্তারের কাছে। কথাটা বলেই স্বাধীনের বাবা দোকান থেকে চলে যায়। তারপর স্বাধীন মনোযোগ দিয়ে দোকানের কাজ করতে লাগে। দোকানে কাজ করছিল এমন সময় তার ফোনে টুং করে একটা মেসেজের শব্দ শুনতে পায়। ফোনটা হাতে নিয়ে দেখে নেহা কিছু পিক তাকে দিয়েছে হোয়াটসঅ্যাপে। তারপর হোয়াটসঅ্যাপ ওপেন করতেই দেখে নেহার শরীরের অনেকটা অংশে কামড়ের চিহ্ন, অনেক জায়গায় লাল রক্ত জমাট বেঁধে আছে। সেই সকল স্থানের ছবি দিয়েছে। স্বাধীন এটা দেখে তো অবাক হয়ে যায়। নিমিষে নেহাকে ফোন করে, ফোন রিসিভ করে ওই পাশ থেকে নেহা বলতে লাগে, পিচ্চি, কি হাল করছিস আমার, দেখেছিস? এখন তো বাইরে বের হতেও ভয় করছে। যদি মা বাবা বুঝে ফেলে তখন তো আমাকে অনেক বকাবকি করবে। নেহার কথা শুনে স্বাধীনের মুখে অজান্তেই হাসির রেখা ফুটে ওঠে। আমি করেছি মানে? তাহলে কি নিজের গায়ে নিজে কামড় দিয়েছি নাকি? এগুলো তো তুই করেছিস।
এখন আমার কি হবে? যদি এগুলো বাবা মা দেখে তাহলে তো আমাকে মেরে ফেলবে। তখন আমি তোর কথা সাপ সাপ বলে দেব। আমি কি জানি, সব তো তুমি করেছো। মামা মানে মানে আপু, তুমি এসব কি বলছো? তুমি না বলেছো তোমার কথা শুনলে কাউকে বলবে না? আর প্লিজ তুই ভিডিওটা ডিলিট করে দিও। এখন ফোন রাখছি। বাবা দোকানে নেই, দোকানে অনেক কাস্টমারের ভিড়, দোকানদারি করতে হচ্ছে। অন্য কোনো সময় ফোন করো। আমি ভালো করে জানি তুই দোকানে নেই, কোনো মেয়ের সঙ্গে আছিস। আমি ফোন কাটবো না, তুই ভিডিও কল দে, তোর দোকানের সামনে রেখে দে। নেহার কথা শেষ হতে না হতেই স্বাধীন ফোন কেটে দেয়। তারপর মনোযোগ দিয়ে দোকানদারি করতে লাগে। অন্যদিকে স্বাধীনের ফোন রেখে দেওয়ায় নেহার রেগে একাকার হয়ে যায়। রেগে নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে। সেই ফোনটা 2 টুকরো হয়ে যায়, কিন্তু ওইদিকে তার কোনো খেয়াল নেই। শেষমেশ নিজের চুল টানতে লাগে নেহা। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু স্বাধীনের বাবা দোকানে আসে না। এদিকে স্বাধীন অনেকটা অবাক হয়ে যায়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে এরোপ্লেন মোড অন হয়ে আছে। তাই চিন্তা হতে লাগে তার শেষমেশ এই দোকান বন্ধ করে বাসে চলে যায়। পাশে গিয়ে দেখে দরজার সামনে বড় তালা ঝোলানো। এদিকে তো আরো অবাক হয়ে যায়। এপাশ ওপাশ তাকিয়ে কাউকেই দেখতে পায় না। শেষমেশ তাদের বাড়ির সঙ্গে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে স্বাধীন জিজ্ঞেস করে, আন্টি বাসার বাহিরে বড় তালা ঝোলানো দেখছি, আর বাবা মাকে তো দেখছি না। ওনারা তো আমাকে কিছুই বলেনি। কই গিয়েছে জানেন কি আপনি? বাবা, তুমি এসেছো? তোমাকে তো তোমার আঙ্কেল কতবার ফোন করলো, কিন্তু বন্ধ দেখালো তোমার বাবা। দুপুরের সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তারপর তোমার মা চিৎকার চেঁচামেচি করতে লাগে। এইটা দেখে আমরা তোমাদের বাসায় যাই। তারপর তোমার বাবাকে মাথায় পানি ঢালতে লাগে, কিন্তু তোমার বাবার জ্ঞান ফিরে আসে না। এইটা দেখে তোমার মা অনেকটা চিন্তিত হয়ে যায়। শেষমেশ তোমার আঙ্কেল আর তোমার মা দুজনে মিলে তোমার বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছে। আন্টি, আপনি কি জানেন কোন হাসপাতালে বাবাকে নিয়ে গেছে? না তো বাবা, এটা তো বলিনি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমার আঙ্কেলকে ফোন করে জেনে নাও তোমার বাবাকে নিয়ে তোমার মা আর আঙ্কেল কোন হসপিটালে নিয়ে গেছে। তারপর স্বাধীন তার পকেটের ভেতর থেকে ফোনটা অন করে আঙ্কেলের কাছে ফোন করতেই রিসিভ করে ওই পাশ থেকে আঙ্কেল বলতে লাগে, বাবা তুমি এখন ফোন করছো, তোমাকে কতবার ফোন করলাম কিন্তু তো পাচ্ছি না, বারবার মোবাইল বন্ধ দেখাচ্ছে। তুমি কোথায় এখন? আঙ্কেল, এখন বাসায় আছি, আর আন্টির সব কথা খুলে বলেছি। বাবাকে নিয়ে কোন হসপিটালে গিয়েছেন আমাকে লোকেশনটা SMS করে দিন। আচ্ছা বাবা, আমি তোমাকে লোকেশনটা SMS করে দিচ্ছি, তুমি যত দ্রুত পারো চলে আসো। ডাক্তারের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, তোমার বাবার খুব বড় একটা রোগ হয়েছে। ডাক্তার তোমার বাবাকে পরীক্ষা করানোর জন্য নিয়ে গেছে। ওকে আঙ্কেল, আমি আসছি। একটু পর স্বাধীনের আঙ্কেল ওর ফোনে SMS করে হসপিটালের লোকেশনটা পাঠিয়ে দেয়। তারপর স্বাধীন একটা অটোরিকশা নিয়ে হসপিটালের সামনে চলে যায়। SMS-এ পাঠানো রুম নাম্বার অনুযায়ী স্বাধীন গিয়ে দেখে তার মা বসে কান্না করছে। স্বাধীন তার মায়ের পাশে গিয়ে বসে বলতে লাগে, মা, তুই চিন্তা করছো কেন? বাবার কিছুই হয়নি। দেখুন, বাবা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি। বাবা, ডাক্তারগুলো নিজেদের মধ্যে বলাবলি করছিল তোর বাবার কন্ডিশনটা তাদের খুব একটা ভালো লাগছে না রে। জানি কি হয়েছে তোর বাবার। তারপর স্বাধীন তার মাকে বোঝাতে লাগে। তারপর কেবিন থেকে বের হয়ে স্বাধীন তার আঙ্কেলের সঙ্গে দেখা করে। একটু পর পরীক্ষার রুম থেকে স্বাধীনের বাবাকে কেবিনে শিফট করা হয়। একটু পর রিপোর্টগুলো হাতে আসলে স্বাধীন ডাক্তারের চেম্বারে গিয়ে রিপোর্টগুলো দেখতে ডাক্তারটি বড় বড় করে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন ডাক্তারকে তার দিকে এমনভাবে তাকানো দেখে বলতে লাগে, দেখুন আঙ্কেল, বাবার যা হয়েছে সব আমাকে বলুন, কোনো কিছু লুকাবেন না। দেখো বাবা, তোমার যেহেতু গার্জিয়ান নেই, তাহলে তোমাকেই বলতে হবে তোমার বাবার রক্তে একটা ভাইরাস ধরা পড়েছে। এর আগে কখনো আমরা যা দেখিনি, এটা নিয়ে আমি বিদেশের একটা ডাক্তারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এই চিকিৎসা নাকি বাংলাদেশে করা সম্ভব, কিন্তু তাকে বিশেষ থেকে আনতে হবে, এতে অনেক টাকা খরচ হবে। আর তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আঙ্কেল, বাবাকে চিকিৎসা করানোর জন্য কত টাকা লাগবে আনুমানিক? দেখো বাবা, যদি দেশে এর চিকিৎসা থাকতো তাহলে টাকার সংকটটা কম হতো। তোমরা যদি পারতে, তোমার বাবাকে বিদেশে নিয়ে গেছে
চিকিৎসা করাতে, তাহলে অল্প একটু টাকার অ্যামাউন্ট বাড়তো। কিন্তু যেহেতু ডাক্তারকে দেশে আনতে হবে, তাহলে আনুমানিক তোমার 50 লক্ষ টাকা লাগবে তোমার বাবাকে চিকিৎসা করানোর জন্য। ডাক্তারের এত বড় টাকার অ্যামাউন্ট শুনে স্বাধীন অবাক হয়ে যায়, কারণ তাদের কোনোভাবেই 50 লাখ টাকা জোগাড় করার মতো সামর্থ্য নেই। একটা দোকান আছে, তাও আবার যদি বিক্রি করে তাহলে তাদের সংসার চলবে কি করে? না খেতে পেয়ে তো তারা মারা যাবে। তাও দোকানটা বিক্রি করে আনুমানিক 30 লাখ টাকা পাওয়া যাবে, বাকি 20 লাখ টাকা কি করে জোগাড় করবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়ে স্বাধীন। ডাক্তার স্বাধীনকে চিন্তিত দেখে বলতে লাগে, দেখো বাবা, চিন্তা করে আর কি করবে, যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে তোমাদেরকে সাহায্য করতাম, কিন্তু আমাদের সামর্থ্যের বাইরে। এরপরও আমি আমাদের হাসপাতালের মালিকের সঙ্গে কথা বলে তোমাকে দেখি ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি কিনা। এতে হুবহু হলেও 10 থেকে 5 লাখ টাকা কমবে। এখন দেখো তোমরা কোনোভাবে 40 লক্ষ কিংবা 45 লক্ষ টাকা জোগাড় করতে পারো কিনা। বলতে পারবেন কি? আচ্ছা আঙ্কেল, আমি যেভাবেই হোক আমি টাকা ম্যানেজ করে আনছি। কথাটা বলেই স্বাধীন পেছন ফিরে যেয়ে আসতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ডাক্তার বলতে লাগে, আরে বাবা, হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। তোমার বাবাকে 3 দিনের মধ্যে অপারেশন করতে হবে। 3 দিনের মধ্যে যদি অপারেশন না করতে পারো, তাহলে ভাইরাসটা পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতর চলে যাবে। এরপর আমরা যত চেষ্টা করি না কেন, তোমার বাবাকে বাঁচাতে পারবো না। তো যেভাবেই পারো 3 দিনের মধ্যে তোমার বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করে নিয়ে এসো। স্বাধীন ডাক্তারের শেষের বলা কথাগুলো যেন আশাই করেনি। সে এতগুলো টাকা, তাও আবার মাত্র 3 দিনের মধ্যে কিভাবে জোগাড় করবে সেই সব নিয়ে ভাবছিল। ভাবতে ভাবতে স্বাধীন কেবিনে চলে আসে। কেবিনে এসে দেখে তার বাবা তার মার সঙ্গে কথা বলছে। স্বাধীনকে কেবিনের মধ্যে প্রবেশ করতে দেখে স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা তুই এসেছিস, এখানে বস, তোর সঙ্গে কিছু কথা বলার ছিল আমার। তারপর স্বাধীন গিয়ে তার বাবার বেডের পাশের চেয়ার টেনে নিয়ে এসে বসে। তারপর স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন বাবা, আমি ভালো করেই উপলব্ধি করেছি যে আমার গুরুতর কোনো রোগ হয়েছে, যা নিরাময় করতে অনেক অনেক টাকা লাগবে। তুই এত টাকা জোগাড় করতে পারবি না। জানি দোকানটাও বিক্রি করার মতো ভাবনা তোর মাথায় আছে, কিন্তু মনে রাখিস এই দোকান দিয়েই কিন্তু আমাদের সংসার চলে। এটা বিক্রি করলে আমাদের সংসার একদম অচল হয়ে যাবে। আমি বলেছি মহান আল্লাহ তাআলা আমাকে যদি হায়াত দিয়ে থাকে তাহলে বাঁচবো, না হয় মরে যাবো। স্বাধীনের বাবার কথা শুনে স্বাধীনের চোখ বেয়ে অশ্রু বের হতে লাগে। তারপর স্বাধীন তার বাবার হাত চেপে ধরে বলতে লাগে, বাবা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি যেভাবেই পারি টাকা জোগাড় করে নিয়ে এসে তোমার চিকিৎসা করাবো। কথাটা বলেই স্বাধীন কেবিনের মধ্যে আর এক মুহূর্ত না বসে থেকে বাইরে চলে আসে। সোজা হাসপাতালের বাইরে এসে ফুটপাতে বসে পড়ে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। চিন্তা করতে করতে তার এখন যায় যায় অবস্থা। তারপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে অনেকগুলো কল, SMS সবগুলো নেহা করেছে। ঠিক তখনই আবার ফোন কল আসে। স্বাধীন না চাইতেও ফোন রিসিভ করে কানের কাছে ধরতে ওই পাশ থেকে তীক্ষ্ণ কান্না ভেজা কণ্ঠে নেহা স্বাধীনকে বলতে লাগে, দেখ, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? আমি ভালো করে জানি তুই আমার সঙ্গে কথা বলতে চাস না। তারপরও আমি তোকে জোর করে আমার সঙ্গে কথা বলাই। তোকে নজরে নজরে রাখি যেন কোনো মেয়ের সঙ্গে তুই কথা না বলিস। তারপরও তুই অনেক মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখিস, ঘুরতে যাস, যা আমার একদমই ভালো লাগে না। আমি জানি আজকে তুই কোনো না কোনো মেয়ের সঙ্গে ছিলি, এর কারণে আমার সঙ্গে কথা বলতে পারিসনি তুই। তোকে এতগুলো ফোন করেছি, মেসেজ করেছি, দেখ সেগুলো একটারও উত্তর পাইনি। এর ফল তোর ভোগ করতে হবে, দেখে নিস। একে তো স্বাধীনের তার বাবার চিকিৎসার টাকা জোগাড় করা নিয়ে অনেক টেনশনে আছে, অন্যদিকে নেহার আবুল তাবুল কথা। এটা শুনে স্বাধীন অনেকটা রেগে যায়। তারপরে নেহাকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলতে লাগে, তুই একটা বাজে মেয়ে, জুনিয়র ভাইয়ের সঙ্গে এমন কাজ করলি তুই, তোর বিন্দু মাত্র মনে বাজেনি। আর তুই ওই ভিডিওটা নিয়ে পড়ে আছিস, তাই না? যা, তুই ভিডিও দেখে যা ইচ্ছা তাই করতে পারিস। এখন আমার বিন্দু মাত্র অনুশোচনা কাজ করবে না। আর হ্যাঁ, একটা কথা, তুই আমাকে নেক্সট টাইম থেকে কোনো ফোন করবি না, টেক্সট করবি না। যদি করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। কথাটা বলেই স্বাধীন ফোন কেটে দেয়। অন্যদিকে নেহা স্বাধীনের বলা কথাগুলো যেন বিশ্বাস করতেই পারছে না। স্বাধীনকে এত অপমান, এত কিছু করেছে, কিন্তু কোনোভাবেই সে এমন রাগ দেখায়নি। কিন্তু আজকে যেন সে অন্য স্বাধীন হয়ে গেছে। তার বলা প্রত্যেকটা কথা নেহার বুকে তীরের মতো বিচ্ছে। অন্যদিকে নেহার মনে চিন্তা করতে লাগে, আমার সঙ্গে কথা বলবি না, তোকে তো এর শাস্তি দেব, ভয়ঙ্কর হারে দেব।
কথাটা বলেই নেহা কৃত্রিম একটা হাসির রেখা তার মুখে টানে। অন্যদিকে স্বাধীন এখনো ফুটপাতের ওপর বসে থেকে চিন্তা করছে কিভাবে এতগুলো টাকা সে 3 দিনের মধ্যে জোগাড় করবে। স্বাধীন আর কোনো চিন্তা করতে না পেরে ফুটপাত থেকে উঠে পাশের দিকে অগ্রসর হয় আর আনমনে ভাবতে লাগে। বাসায় যাই, তারপরে দেখি কোনো রকমভাবে টাকা ম্যানেজ করতে পারি কিনা। দেখি চাচার সঙ্গে গিয়ে কথা বলে তিনি আমাদের দোকানটা কেনে নাকি। দোকানটার মূল্য আর কত হবে? দোকান বিক্রি করে তো অর্ধেক টাকাও ম্যানেজ করতে পারবো না। এত ভাবতে পারছি না, যেভাবেই হোক আমার বাবাকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে। কথাটা বলতে বলতে বাসার সামনে চলে আসে স্বাধীন। বাসার সামনে এসে দেখে বড় একটা গাড়ি দাঁড় করানো। স্বাধীন গাড়িটা চিনতে পারে এটা নেহার গাড়ি, কিন্তু এখানে কেন ভাবতে ভাবতে বাসার ভেতরে ঢুকে পড়ে। দেখে নেহা একটা চেয়ারের উপর বসে আছে। স্বাধীনকে দেখে নেহা চেয়ারের উপর থেকে উঠে স্বাধীনের কাছে এসে কলার চেপে ধরে বলতে লাগে, কুত্তা, তুই আমার সঙ্গে রেগে রেগে কথা বলিস তাই না? আর কি বললি? ভিডিওগুলো সবাইকে দেখিয়ে দেব। তুই একবারও কি ভেবেছিস যদি বাবা কোনো রকম ভাবে ভিডিওটা দেখতে পায় তাহলে তোকে তো মারবে, সঙ্গে তোর পুরো পরিবারকে মেরে ফেলবে। আমার বাবার রাগ সম্পর্কে তোর তো ধারণা আছে। দেখো আপু, অনেক টেনশনের ভেতরে দিয়ে যাচ্ছি, এখন আমাকে রাগ উঠিয়ে দিও না প্লিজ। বাসায় চলে যাও। বাসায় যাব না আমি। তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? হ্যাঁ, কথাটা বলতে বলতে নেহা স্বাধীনকে ধাক্কা দিতে লাগে। স্বাধীনের রাগ মাথায় উঠে যায়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নেহাকে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। নেহা স্বাধীনের থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায়, কারণ স্বাধীনকে সে যতই অপমান অপদস্থ করুক না কেন এর আগে কখনোই তাকে মারেনি, কিন্তু আজ তার গায়ে হাত তুলেছে। এটা দেখে নেহা তার 2 হাত দিয়ে গাল চেপে ধরে কান্না করতে করতে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ, তুই কাজটা একদমই ভালো করলি না। এর জন্য তোকে পস্তাতে হবে, দেখে নিস। কথাটা বলে নেহা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পেছন থেকে স্বাধীন অনেকবার ডাকে নেহাকে, কিন্তু স্বাধীনের ডাকে কোনো সাড়া দেয় না নেহা। তারপর স্বাধীন রুমে গিয়ে তাদের দোকানের দলিল পত্রগুলো বের করতে লাগে। তারপর দলিলটা নিয়ে তার চাচার বাসার দিকে অগ্রসর হয়। স্বাধীনের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তখনই প্যান্টের পকেটে হাত দেয় স্বাধীন, কিন্তু কোনো টাকা পায় না। সে কি করবে? শেষমেশ কোনো পথ না পেয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। এত দূর পথ হেঁটে যেতে হবে তাকে। হাঁটতে হাঁটতে প্রায় 2 ঘন্টা পর গিয়ে পৌঁছয় নেহাদের বাসার সামনে। হেঁটে নেহাদের বাসায় যেতে যেতে স্বাধীনের অবস্থা পুরো নাজেহাল, ঘেমে একাকার হয়ে গেছে। দরজার সামনে গিয়ে কলিং বেল দিতে নেহা এসে দরজা খুলে দেয়। নেহা দরজা খুলে স্বাধীনকে দেখতে পেয়ে ওর দিকে বড় বড় দৃষ্টি করে তাকায়। ঠিক তখনই কিচেন রুম থেকে নেহাকে উদ্দেশ্য করে নেহার মা বলতে লাগে, কি রে মা, কে এসেছে এত রাতে? মা, স্বাধীন এসেছে। কি বলিস? স্বাধীন এত রাতে আমাদের বাসায় আসতে যাবে কেন? কথাটা বলতে বলতে কিচেন রুম থেকে বের হতে হতে তার নিজের আঁচল দিয়ে নেহার মা হাত মুছতে মুছতে দরজার কাছে আসে। এসে দেখে স্বাধীন। স্বাধীনকে দেখে একটু অবাকই হয়, কারণ এত রাতে তাও আবার স্বাধীন এসেছে তাদের বাসায়। এটা দেখে খানিকটা অবাক হয়। তারপর নেহার মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে বাবা, এত রাতে কি মনে করি আমাদের বাড়িতে আসলি? বাড়ির সবাই ভালো আছে তো? চাচি, একটা দরকারে এসেছি। চাচা কি বাসায় আছে? হ্যাঁ আছে তো, তোর চাচা তার রুমে শুয়ে আছে। তুই ভেতরে আয়, আমি ডেকে দিচ্ছি। না চাচি, ভিতরে যাব না, আপনি গিয়ে চাচাকে ডেকে নিয়ে আসেন প্লিজ। কি বলছোস বাবা? এত রাতে তুমি এসেছো, তাও আবার বাসার মধ্যে আসছো না কেন? কি হয়েছে তোমার? তারপর এক প্রকার নেহার মা স্বাধীনের হাত ধরে বাসার মধ্যে নিয়ে যায়। ড্রয়িং রুমে স্বাধীনকে বসিয়ে অন্যদিকে পাশ থেকে নেহা দাঁড়িয়ে থেকে স্বাধীনের প্রত্যেকটা কথোপকথন শুনছিল। নেহার মা তার বাবাকে ডাকতে যেতেই নেহা স্বাধীনের কাছে আসে। স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, তোর আবার কি হলো? আমার বাবার সঙ্গে তো তুই ঠিক মতো কথাই বলিস না, আর আজকে কিনা দরকারে এসেছিস? কি হয়েছে? আর এই দেখ আমার গায়ের কি হাল করেছিস। খাবার সময় বাবা আমাকে কত কথা বলল, গাল লাল হয়েছে কেন? আমি উল্টাপাল্টা কিছু বুঝিয়ে দিয়েছি। যদি বুঝতাম, যদি বলতাম তুই মেরেছিস, তাহলে কি হতো বলতে পারবি? দেখো আপু, আমার একদম মোটেও ভালো লাগছে না। প্লিজ তুই আমাকে মুক্তি দাও। এই শহরে আমার থেকে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, যা তুমি ডিজার্ভ করো। আমার মতো গরিব ছেলে কেনা। বলতে পারবে আপু, তুমি একদিনে যে টাকা খরচ করো আমরা তা 2 মাসেও খরচ করি না।
তাহলে তুমি কিভাবে ভাবতে পারলে আমার সঙ্গে তুমি সুখী থাকবে? এইগুলো তোমার আবেগ। আর প্লিজ আমাকে তুমি একটু শান্তিতে থাকতে দাও। দেখ, আমি তোকে সেই ছোট্ট থেকে অনেক ভালোবাসি, তাই না? আমার জন্য তো কোনো ক্ষতি হোক, তোর জীবন থেকে আমি সরে গেলাম আজীবনের জন্য। আর কখনো তোর কাছে ভালোবাসার অধিকার নিয়ে যাব না। ভালো থাকিস। তোর কাছে যাব না তার মানে এই না তোর প্রতি আমার ভালোবাসা কমে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো আমি। নেহার কথার উত্তরে স্বাধীন কিছু বলতে যাবে এর আগে নেহার মা বাবা সেইখানে উপস্থিত হয়। নেহার বাবাকে দেখে স্বাধীন দাঁড়িয়ে পড়ে। স্বাধীনকে দাঁড়ানো দেখে নেহার বাবা বলতে লাগে, বস বস, এত রাতে আমার বাসায়, আর আমাকে নাকি তোমার দরকার, কি হয়েছে? চাচা, আমাদের দোকানটা বিক্রি করতে চাচ্ছি। আপনি তো এর অনেক দিন আগে আমাদের দোকানটা কিনতে চাচ্ছিলেন। পজিশনের জন্য অনেক টাকা বিক্রি হয়, এর জন্য তাই দোকানটা বিক্রি করার জন্য আমি আপনার কাছে এসেছি। আর এইখানে সব দলিলপত্র আছে। স্বাধীনের কথা শুনে নেহার মা আর নেহা দুজনেই চোখ বড় বড় করে ফেলে। অন্যদিকে নেহার বাবার মুখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। ঠিক তখনই নেহার মা গম্ভীর কণ্ঠে বলতে লাগে, কি বলছো বাবা? তোমাদের সংসার তো চলে এই দোকানটা দিয়ে। দোকানটা বিক্রি করে ফেললে তাহলে তোমাদের সংসার কিভাবে চলবে? আর হঠাৎ করে দোকান বিক্রি করবে, নিশ্চয়ই কোনো না কোনো প্রয়োজন তো আছে। কি হয়েছে বাবা, বলো। স্বাধীন তার চাচির কথা শুনে ওপরের দিকে তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে কান্না কণ্ঠে বলতে লাগে, আসলে চাচি, বাবার রক্তে একটা ভাইরাস ধরা পড়েছে। 3 দিনের মধ্যে যদি 40 লক্ষ টাকা জোগাড় করতে না পারে তাহলে বাবাকে আর বাঁচানো যাবে না। রক্তে থাকা ভাইরাসটা পুরো শরীরে ছড়িয়ে যাবে। কি করব কিছুই বুঝতে পারছি না। ঢাকায় ভাড়া বাসায় থাকি, শুধু দোকানটাই নিজস্ব, তাই বিক্রি করতে আসলাম। কি বলো তুমি? ভাইয়ের এত বড় রোগ হয়েছে? হ্যাঁ চাচি, তাই তো কোনো উপায় দেখতে না পেয়ে টাকা জোগাড় করার জন্য দোকানটা বিক্রি করে দিচ্ছি। কিন্তু তোদের দোকানটা বিক্রি করে দিলে তোদের সংসার চলবে কি করে? নেহার কথা শুনে স্বাধীন তার মুখে কৃত্রিম হাসির রেখা টেনে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবাকে তো আগে বাঁচাই, তারপরে না হয় দেখা যাবে কি করি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তোমাদের দোকানের দলিলটা দাও। তারপর স্বাধীন তার চাচার দিকে তাদের দোকানের দলিলটা এগিয়ে দেয়। তারপর তার চাচার দলিলপত্র দেখে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, দোকান তো পজিশনে, এটা ঠিক। অনেক টাকা বেচা কেনা হয় প্রত্যেক দিন, এটা ঠিক। কিন্তু দোকানটার মূল্য আমি দিতে পারবো 20 লক্ষ টাকা, এর বেশি পারবো না। বাবা, তুমি না হয় অন্য কোনো লোককে দেখো। কিন্তু চাচা, আপনি তো বাবাকে 2 বছর আগে অফার করেছিলেন 50 লক্ষ টাকা দিবেন, দোকানটা যেন আপনার নামে লিখে দেয়, কিন্তু তখন তো বাবা দেয়নি। আচ্ছা, তা বুঝলাম, কিন্তু তোমার বাবা তখন তো আমাকে লিখে দেয়। এখন যেহেতু বেচবেন, তাহলে 20 লক্ষ টাকার উপরে দিতে পারবো না। তুমি না হয় অন্য লোককে দেখাও, তারা কি দাম বলে আমি সেই দাম দিয়ে না হয় নেব। স্বাধীন তার চাচার কথা শুনে তার মুখে কৃত্রিম একটা হাসির রেখা টেনে তার চাচাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, তাহলে আমাকে 20 লক্ষ টাকাই দিন। তুমি এখানে একটু দাঁড়াও। কথাটা বলেই নেহার বাবা সোফা থেকে উঠে তার রুমের দিকে অগ্রসর হয়। অন্যদিকে স্বাধীন মাটির দিকে তাকিয়ে ভাবতে লাগে, দাদার কাছ থেকে তো ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি সব লিখে নিয়েছেন, আমার বাবাকে কিছুই দেননি, শুধু দোকানটা ছাড়া। এখন সেটাও বিক্রি করে দিচ্ছি। আপনার কাছে নিজের ভাইয়ের অসুস্থতার কথা শুনে, বাঁচা মরা লড়াইয়ের কথা শুনে আমাদের দোকান কিনে মাত্র 20 লক্ষ টাকা দিচ্ছে। তার কাছে তো 40 লক্ষ টাকা হাতের মাত্র দোলা। প্রত্যেক মাসে নিম্নত নেহা 40 লক্ষ টাকার উপরে খরচ করে। কিন্তু এদিকে আমার বাবাকে বাঁচানোর জন্য তার কাছে দোকান বিক্রি করতে আসলাম, সে তো অনায়াসে 40 লক্ষ টাকা বের করে দিবে, কিন্তু 20 লক্ষ টাকার উপরে দিচ্ছে না। একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? আনমনে কথাগুলো ভাবছিল। ঠিক তখনই নেহার মা স্বাধীনের পায়ের কাছে এসে স্বাধীনের দিকে তার হাত থেকে খুলে 2টা বালা এগিয়ে দিয়ে বলে, দেখো বাবা, তুমি তো ভালো করে জানো তোমার চাচা অযথা আমাদেরকে টাকা দেয় না। নেহার কাছে তোমার চাচা দুর্বল, তাই নেহা তার মন খুশি টাকা উড়াতে পারে। আমার কাছে তত টাকা নেই যে তোমাকে দেব। এই দুইটা বালা নাও। এই 2টা বালা বিক্রি করে মিনিমাম 5 লাখ টাকা হবে জানি।
অনেক কম টাকা, তারপরও নাও। কি বলছেন আপনি চাচি? এটা তো আমাদের বংশের পরম্পরার বাংলা, এটা তো আমাদের বংশের পরম্পরার বালা। এটা তো আমার দাদি আমার মাকে দিয়েছিল, পরবর্তীতে আমার মা আপনাকে দিয়েছে। এটা তো আমাদের বংশের একটা পরম্পরার বালা, এটা আমি কখনোই বিক্রি করতে পারবো না। এটা আপনার কাছে রেখে দেন প্লিজ। আপনার কাছ থেকে বালাটা আমাকে নিতে বলবেন না। তারপর নেহার মা স্বাধীনকে অনেক জোরাজুরি করতে লাগে, কিন্তু স্বাধীন বালা নিতে নারাজ। একটু পর স্বাধীনের চাচা ব্যাগে করে টাকা নিয়ে আসে, তারপর স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন টাকাগুলো নিয়ে তার চাচাকে দলিলপত্র বুঝিয়ে দেয়। যেখানে স্বাধীনকে সই করতে বলে সেখানে স্বাধীন সই করে চলে আসে। বাসার বাইরে এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত 2টা বেজেছে। এত রাতে কোনো মতেই এই নির্জন রাস্তায় গাড়ি পাওয়া যাবে না। এখন আবার হাতে এতগুলো টাকা, চিন্তা হতে লাগে স্বাধীনের। কি করবে? ঠিক তখনই পেছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পায়। পেছনের দিকে তাকাতেই নেহাকে দেখতে পায়। নেহা স্বাধীনের কাছে এসে গাড়িটা ব্রেক করে দরজা খুলে স্বাধীনকে উদ্দেশ্য করে নেহা বলতে লাগে, ওই গাড়িতে উঠে বস, তোকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে আসি। না, লাগবে না নামিয়ে দেয়া আসা, আমি একাই যেতে পারবো। দেখ, তুই ভালো করে জানিস রাস্তাটা তেমন ভালো না। রাত গভীর হলেই ছিনতাইকারী দিয়ে ভরে যায়। রাস্তায় তোর কাছে আবার এতগুলো টাকা, যদি কিছু হয় তাহলে তোর বাবাকে তুই বাঁচাতে পারবি না। এর থেকে রাগ না দেখিয়ে গাড়িতে উঠে বস, তোকে হাসপাতালে নিয়ে যাই আমি। তারপর স্বাধীন চিন্তা করে নেহার গাড়িতে উঠে বসে। তারপরে নেহা গাড়ি চালাতে লাগে। স্বাধীন বাহিরের দিকে তাকিয়ে আছে আর আনমনে ভাবছে, 20 লক্ষ টাকা তো জোগাড় করলাম, এখন আর 20 লক্ষ টাকা কিভাবে জোগাড় করব? কোনো তো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আল্লাহ, আল্লাহ, তুমি আমার বাবাকে রক্ষা করো, আমি যেন বাবার চিকিৎসা করানোর জন্য 20 লক্ষ টাকা জোগাড় করতে পারি। কথাগুলো ভাবছিল। ঠিক তখনই নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি ভালো করে জানি তুই কোনোভাবেই তোর বাবার চিকিৎসার বাকি 20 লক্ষ টাকা জোগাড় করতে পারবি না। শুধু দোকানটাই ছিল, তাও বিক্রি করে দিলে। এখন 20 লক্ষ টাকা কিভাবে জোগাড় করতে পারবি? কিন্তু আমি তোকে 20 লক্ষ টাকা দেব তোর বাবাকে চিকিৎসা করানোর জন্য, কিন্তু একটা শর্তে। নেহার কথা শুনে প্রায় 20 মিনিট স্বাধীন ভাবতে লাগে আসলেই কি নেহা তাকে 20 লাখ টাকা দিবে, আর টাকা যদি দেয় কি শর্ত দিবে, সেই শর্ত কি স্বাধীন মানতে পারবে? এই সবই আর কি। শেষমেশ স্বাধীন তার সব প্রশ্নের উত্তর না পেয়ে একটা নিঃশ্বাস ফেলে তার বাবাকে চিকিৎসা করার জন্য 20 লাখ টাকার জন্য নেহাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপু, তাহলে আমাকে আমার বাবার চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা তুমি দাও, আমি তোমার শর্তেই রাজি আছি। গুড। তোর প্রথম শর্ত হলো আমাকে আপু বলা যাবে না, বউ, জান, সোনা এসব বলতে হবে। নো আপু। আচ্ছা। তুমি মানুষ না, অন্য কিছু। নিজের আপন ভাইকে বাঁচানোর জন্য তার কাছ থেকে দোকান কিনে নিলে, কিন্তু তার উপযুক্ত মূল্য দিলে না। যে এখানে তুমি নির্দ্বিধায় তাকে টাকা দেবে, তোমার কাছে তো 40 লক্ষ টাকা হাতের ময়লা, এটা তো আমি ভালো করেই জানি। তারপরও তুমি ভাইকে বাঁচানোর জন্য কেন টাকা দিলে না? স্বাধীনকে, শ্বশুর আব্বাকে তো উল্টাপাল্টা বুঝিয়ে সয় সম্পত্তি সব লিখেছো। তাদের সংসারের শেষ অবলম্বন ছিল দোকানটা, সেটাও কিনে নিলে। তুমি এতটা নির্দয়, তুমি এতটা খারাপ। আমার ভাবতেও অবাক হচ্ছি, এই লোকটার সঙ্গে আমি এত বছর ধরে সংসার করছি। আমি থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। জ্ঞানী লোকেরা বলে না যে নিশ্চয়ই একদিন না একদিন অন্যায়ের ফলের প্রতিদান দিতে হবে। দেখ, তোর ইচ্ছা তুই এই বাড়িতে থাকবি না, তোর ইচ্ছা হলে চলে যা। আমার মেয়ে আছে, আমার মেয়েকে নিয়ে আমি অনায়াসে থাকতে পারবো। আর হ্যাঁ, আমার কথার উপর কথা বলিস, তোর সাহস কি করে হয়? আর আমি কাকে টাকা দেবো কি দেবো না এটা ব্যক্তিগত বিষয় আমার, তুই বলার কি? তুই আমার বউ, তুই আমার সংসার দেখাশোনা করবি, আমার টাকা পয়সা এগুলো তোর দেখার বিষয় না। দেখছিস, বড় ভাই তোর কাছ থেকে শেষমেশ আমি তো দোকানটা ছিনিয়ে নিলাম। তুই কি বলেছিলি আমার কাছে কখনোই বেচবি না? এখন দেখ, তোর ছেলে এসে আমাকে তোর দোকানটা রেখে দিয়ে গেল। আজকে আমার কত ভালো লাগছে, তা বলার মতো না। ভাগ্যিস তুই এই দিনটা দেখি না, নিজের চোখে হয়তো শুনতেও পারবি না। তোর ছেলের যা কথা শুনলাম, তোর চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগবে, কিন্তু জোগাড় করেছে মাত্র 20 লক্ষ টাকা। জানি আর 20 লক্ষ টাকা কখনো জোগাড় করতে পারবে না।
তোর ছেলে 3 দিনের মধ্যে তোর চিকিৎসা হবে না। কাল রাতে মরে যাবি তুই। এটা আমি দেখবো আর হাসবো। কথাটা বলেই নেহার বাবা হাসতে লাগে, একটু পর তার রুমে চলে যায়। অন্যদিকে নেহা গাড়ি চালাতে লাগে তার আপন গতিতে। একটু পর একটা নির্জন রাস্তায় গিয়ে নেহা গাড়ি ব্রেক করে, তারপর তার ফোন বের করে একজনকে ফোন করে। কি রে, একটু ঘুমাতেও দিবি না? এত রাতে ফোন করেছিস, কি হয়েছে তোর? আমার এক্ষুনি টাকা লাগবে, তাও আবার 40 লক্ষ টাকা। তুই দিতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু এত রাতে? কাল সকালে আসিস, এখনকার মতো ফোন রাখ। কাল সকালে না, এখন লাগবে আমার। আর তোকে কাল সকাল হলে টাকা ফেরত দিয়ে দেব। কেন রে, এত রাতে তোর টাকা লাগবে আবার কি কারণে? তুই তোর বাসার নিচে দাঁড়া, আমি 5 মিনিট পর আসছি, তারপর তোকে খুলে বলছি। কথাটা বলেই নেহা ফোন রেখে দেয়। একটু পরে একটা বাসার নিচে গিয়ে গাড়িটা ব্রেক করে। সে তখনই একটা মেয়ে গাড়ির দিকে এগিয়ে আসে, হাঁটতে একটা ব্যাগটা নেহার দিকে এগিয়ে দিয়ে গাড়িতে ওকে ঝুঁকি মেরে বলতে লাগে। কি রে, তুই এত রাতে, তাও আবার স্বাধীনকে নিয়ে? তোদের পরিকল্পনা আমার একদমই ভালো লাগছে না। পালিয়ে যাবি নাকি রে? আমার টাকাগুলো ব্যাগ দিস রে বোন, টাকাগুলো আমার দরকার। আমার বয়ফ্রেন্ড একটা বিজনেস স্টার্ট করবে, সেই টাকাগুলো জমিয়েছি আমি ধীরে ধীরে। আরে ফকিন্নি, কালকে সকাল হলে দেখবি তোর বাড়ির সামনে একটা ব্যাগ পড়ে আছে, খুলে দেখিস, টাকা নিয়ে যাস। আর স্বাধীনের বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে, আর এত রাতে তো কোনো ব্যাংক খোলা নেই, তাই তোর কাছ থেকে নিলাম। আচ্ছা এখন আসি, কাল সকালে 10টার দিকে ফোন করলে কাজী অফিসে চলে যাস। কেন রে, আবার কাজী অফিসে কেন? সেটা না হয় কাজী অফিসে গেলেই দেখতে পারবি। কথাটা বলে নেহা গাড়িটা স্টার্ট দিয়ে পুনরায় গাড়ি চালাতে লাগে। একটু পরে হাসপাতালে চলে আসে, তারপর সোজা ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারের কাছে গিয়ে স্বাধীন টাকাগুলো জমা দেয়। তারপর ডাক্তার স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। ভেবেছিলাম বাবা তুমি এতগুলো টাকা জোগাড় করতে পারবে না 3 দিনের মধ্যে, কিন্তু 1 দিনের মধ্যে তুমি টাকাগুলো জোগাড় করে এনেছো। আমি এক্ষুনি বিদেশে ডাক্তারকে ফোন করে দেশে আসতে বলছি। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমার বাবার অপারেশন কালকে দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, তাহলে এখন আমি আসি। ডাক্তারের সঙ্গে আরো কিছু কথা বলে স্বাধীন পেছনে ফিরে তাকিয়ে দেখে নেহা নেই। সেদিকে তেমন একটা ভ্রুক্ষেপ না দেখিয়ে স্বাধীন তার বাবার কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে দেখে নেহা সেখানে বসে থেকে মার বাবার সঙ্গে কথা বলছে। স্বাধীন যেতেই ওর মা বলতে লাগে। বাবা, শুনলাম তুই নাকি তোর বাবার চিকিৎসা করানোর জন্য কোথা থেকে যেন টাকা জোগাড় করছিস। বাবা, সত্যি করে বলবি, যেখান থেকে টাকা জোগাড় করছিস ওইখানে তোর কোনো জীবনের ঝুঁকি নেই তো? নাকি সে কাজটা অনেক খারাপ? কথাটা শুনে স্বাধীন নেহার দিকে তাকায়। অন্যদিকে নেহা স্বাধীনকে তার দিকে তাকাতে দেখে চোখ টিপ দেয়। তারপর স্বাধীন তার মাকে বলতে লাগে। মা, তোমরা আমাকে এমন কোনো শিক্ষা দাওনি যে আমি খারাপ পথে যাব। টাকাগুলো একজনের কাছ থেকে ধার নিয়েছি, সময় হলে আমি তাকে ধীরে ধীরে ফেরত দিয়ে দিব। এতগুলো টাকা তোকে আবার কে ধার দিল? গিয়েছে একজন, এটা তোমার না জানলেও হবে। ডাক্তার বলেছে কালকে দুপুরের দিকে বাবার অপারেশন শুরু হবে। আর বাবা, তুমি রাত জেগে আছো আমার জন্য, ঘুমিয়ে পড়ো, কালকে তোমার আবার অপারেশন হবে। তা আমি ঘুমাই। নেহামা এসেছে, ওর সঙ্গে একটু আড্ডা দেই, তারপর ঘুমাবো। স্বাধীনের বাবা কথাটা বলেই নেহা স্বাধীনের মা তিনজনে মিলে আড্ডা দিতে লাগে। স্বাধীনের ভালো না লাগায় বাহিরে খোলা জায়গায় এসে বাতাসে দাঁড়িয়ে থেকে আনমনি ভাবতে লাগে। নেহা কখনোই আমাকে অযথা এতগুলো টাকা দিবে না, আর সে তো আমাকে শর্ত জুড়ে দিয়েছে, আমাকে তো শর্ত মানতে হবে। আচ্ছা নেহা যদি সে শর্তটাকে বিয়ে করতে বলে, না না, কি ভাবছে এসব? নেহা আমাকে বিয়ে করবে কেন? আমি তো গরিব ছেলে। স্বাধীন কথাগুলো বলছিল, ঠিক তখনই নেহা পেছন থেকে এসে স্বাধীনের কাঁধে হাত রাখে। স্বাধীন চমকে যায়, পেছনের দিকে তাকিয়ে দেখে হাত। তারপর নেহাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে। আচ্ছা আপু, তুমি তো আমাকে শর্ত দিয়েছো, কিন্তু কি শর্ত সেটা তো আমাকে বলোনি, এখন প্লিজ বলো। স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। দেখ, তোকে তো প্রথম শর্তে কি বলেছিলাম, আমাকে আপু বলা যাবে না, জান, ময়না, টিয়া কিংবা নাম ধরে ডাকবি। কিন্তু তুই তো আমার প্রথম শর্তটাই ভেঙে ফেলেছিস। আল্লাহ জানে বাকি শর্তর কথা শুনলে তুই কি করবি। আর হ্যাঁ, সেটা না হয় কালকে দেখতে পাবি। এখন অনেক ঘুম পেয়েছে রে, বাড়িতে যাব না। তো যা, মার কাছে গিয়ে ঘুমা।
আরে শ্বশুর শাশুড়ির কাছে কি ঘুমিয়ে থাকা যায় বল? কি? আরে কিছুই না ভাই, ওই যে চেয়ার না, ওইখানে তুই বলবি, আমি তোর পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়বো, আয়। কথাটা বলে নেহা স্বাধীনের হাত ধরে চেয়ারের কাছে নিয়ে যায়। তারপর স্বাধীন বসে পড়তেই নেহা স্বাধীনের পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। স্বাধীন তার অজান্তে নেহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। দেখতে দেখতে স্বাধীন ঘুমের রাজ্যে পাড়ি জমায়। পরের দিন সকালবেলা নেহার ঘুম ভাঙে সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ পেয়ে। চোখ মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীন তার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে অনেকটাই ভালো লাগে নেহার। আর কোনো কথা না বলে স্বাধীনকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগে নেহা। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীনের ঘুম ভাঙতেই মিটমিট করে তাকিয়ে দেখে নেহা তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে স্বাধীন ভরকে যায়। তারপর নেহার বুকের উপর থেকে মাথা সরিয়ে নেয়। তারপর স্বাধীন খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহা স্বাধীনের মা বাবার কাছে গিয়ে টুকটাক কথা বলে কেবিনের বাইরে চলে আসে। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে নেহা বলতে লাগে, চল এখন আমার বাসায় যাবি তুই। কিন্তু কেন? আমি তোমার বাসায় যাব সকাল সকাল। আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসেছিলে না, তোর বাবার চিকিৎসা করানোর জন্য দোকান বিক্রি করে এখন সেই সব টাকা বাবাকে ফেরত দিবি। তারপর বাবার কাছ থেকে তোদের দোকানের দলিলপত্র সব ফেরত নিবি। কেন? আমি বিক্রি করে দিয়েছি, আমি কেন তাকে টাকা ফেরত দিতে যাব? দেখ, মাথায় রাগ উঠাস না, আমি ভালো করেই জানি তোদের সংসারটা চলে দোকান দিয়ে। যদি দোকানটা বিক্রি করে দিস তাহলে তোকে না খেতে পেয়ে মরে যেতে হবে। এখন চল, বাবাকে তুই তো টাকা ফেরত দিবি। তোর কাছে টাকা আছে না 20 লক্ষ টাকা, ওগুলো ফেরত দিবি। কথাটা বলে নেহা গাড়িতে উঠে বসে। স্বাধীন ও নেহার পাশের সিটে বসে পড়ে। তারপর নেহা গাড়ি চালিয়ে যেতে লাগে তার বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে গিয়ে গাড়ির হর্ন বাজাতেই দারোয়ান এসে দরজা খুলে দেয়। তারপর বাড়ির মধ্যে চলে যায় স্বাধীনকে নিয়ে। বাসার মধ্যে ঢুকতে দেখিয়ে বাসার ঘরে নেহার বাবা বসা থেকে টিভি দেখছে। তখনই নেহা স্বাধীনের হাত ধরে টানতে টানতে তার বাবার কাছে নিয়ে যায়। স্বাধীনকে টেনে আনতে দেখে নেহার বাবা বলতে লাগে, কিরে মা, কি হয়েছে তোর? তুই 7 দিনকে টানা হিসরা করে এখানে নিয়ে আসছিস কেন? নেহা তার বাবার উত্তরে কোনো জবাব দেয় না। একটু পর স্বাধীন নেহার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসলে চাচা হয়েছে কি, বাবার চিকিৎসার জন্য টাকা পেয়ে গেছি। কথাটা শুনে খানিকটা ভরকে ওঠে নেহার বাবা। নিজেকে সামলে নিয়ে ঠিকঠাক করে বসে পড়ে। নেহার বাবা কেমন ভাব দেখে স্বাধীন অনেকটাই অবাক হয়। তারপর নেহার বাবাকে উদ্দেশ্য করে পুনরায় স্বাধীন বলতে লাগে, তাই চাচ্ছিলাম যে আপনার টাকা আপনি ফেরত নিয়ে আমাদেরকে আমাদের দোকান ফেরত দিয়ে দিন। কথাটা শুনে নেহার বাবা চায়ের কাপে গম্ভীর একটা চুমুক দেয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে নেহার বাবা বলতে লাগে, দেখো, তুমি তোমাদের দোকান আমাকে বিক্রি করে দিয়েছো, দলিলও করে দিয়েছো, তাহলে আমি টাকা ফেরত নিয়ে তোমাকে দিতে যাব কেন? এখন এখান থেকে সরে যাও। বাবা, এই কেমন কথা? ওর বাবার চিকিৎসা করানোর জন্য ওর টাকা পেয়ে গেছে, তোমাকে টাকা ফেরত দিয়ে তাদের দোকান সে ফেরত নিতে চাচ্ছে, কিন্তু তুমি তাকে দেবে না কেন? এটা তো অন্যায়। যা, তুই তোর রুমে যা। রাখবো কোথায় ছিলি কে জানে, রুমে গিয়ে ফ্রেশ হ, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। যাও তুমি এখন বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমাকে দোকান ফিরে দিতে পারবো না। যাও এখন এখান থেকে। স্বাধীন আগে থেকে উপলব্ধি করেছিল নেহার বাবা এমন কিছুই করবে। তারপর ব্যাগ নিয়ে গিয়ে নেহার হাতে দিয়ে বলতে লাগে, এই নেন, এখানে 20 লক্ষ টাকা আছে। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ একদিন না একদিন আপনার টাকাগুলো আমি পরিশোধ করবই, এটা আমার ওয়াদা। আর হ্যাঁ, আর একটা কথা, আপনি তো আমার চাচা, নিজের বড় ভাইয়ের চিকিৎসার জন্য সামান্য টাকা আমাদেরকে দিতে পারেননি জানি, আমাদের কাছে অনেক বড় অঙ্ক, কিন্তু আপনার কাছে অনেক ছোট তুচ্ছ। সাধারণত নিহা আপু প্রত্যেক মাসে লক্ষ টাকার উপরে খরচ করে, সেখানে একজনকে বাঁচানোর জন্য আপনি সামান্য টাকা দিতে পারলেন না। আমাদের শেষ অবলম্বন দোকানটা আপনি দিয়ে দিলেন। এখন আপনাকে চাচা বলতে আমার ঘৃণা করছে। যদি বেঁচে থাকি আপনার দ্বারে আর কখনো আসবো না, এর থেকে মারা যাব। কথাটা বলেই স্বাধীন বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে নেহা তার বাবার এমন কাণ্ডে অনেকটা রেগে যায়। সে কাছে থাকা ফুলদানিটা হাতে নিয়ে টেবিলের উপর বাড়িতে টি টেবিল ভেঙে একাকার হয়ে যায়। সেদিকে নেহার বাবার কোনো ভ্রুক্ষেপ নেই, এখনো সে তার মনের মতো চা খেয়ে চলেছে। সেখানে আর না দাঁড়িয়ে থেকে বাড়ির বাইরে চলে আসে। বাইরে এসে দেখে স্বাধীন ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। তারপর গাড়িটা নিয়ে স্বাধীনের সামনে গিয়ে নেহা গাড়ি ব্রেক করে আচমকা গাড়ির ব্রেক করতে দেখে স্বাধীন অনেকটা ভয় পেয়ে যায়। পাশে তাকিয়ে দেখে নেহার গাড়ি, সেদিকে একবার তাকিয়ে আবার হাঁটার দিকে অগ্রসর হয়।
নেহা দেখে অনেকটা রেগে যায়। গাড়ি থেকে নেমে স্বাধীনের কাছে গিয়ে কলার ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে আসতে লাগে। ঠিক তখনই স্বাধীন বলতে লাগে, আমি চাই না কোনো লোভী লোকের গাড়িতে উঠতে, কোনো অবৈধ টাকায় কিনা গাড়িতে উঠতে। আমি এর থেকে হেঁটে যাব। দেখো আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে, ভালোই ভালোই গাড়িতে এসে বসো। নেহার কথা শুনে স্বাধীন নেহাকে ধাক্কা দিয়ে বলতে লাগে, কে তুই? আমি তোর কথা শুনতে যাব? সর এখান থেকে। এখানে তোর বাবার সঙ্গে সব সম্পর্ক শেষ করে আসলাম, সেখানে তো তুই তার মেয়ে। এখন চোখের সামনে থেকে সর। আর বাবার চিকিৎসার জন্য টাকা দিয়েছিস তাই না? ওহো, ভুলেই তো গিয়েছি, তুই তো আবার স্বার্থ দিয়ে টাকা দিয়েছিলি। শর্তে রাজি না হলে আবার আমার বাবার চিকিৎসার জন্য টাকা দিতি না। তুইও লোভী, না জানি কোন কারণে শর্তে আমাকে তুই টাকা দিয়েছিলি। আচ্ছা, গাড়িতে উঠে বসছি তো, কথা মতো না চললে তো আবার উল্টাপাল্টা কিছু করতে পারিস। বাবার তোদেরকে দিয়ে তো বিশ্বাস নেই। কথাটা বলেই স্বাধীন নেহার গাড়িতে উঠে বসে। তারপর নেহার ড্রাইভিং সিটে এসে গাড়ি চালাতে লাগে। তার চোখ বেয়ে অশ্রু বের হতে লাগে। এক হাত দিয়ে ড্রাইভিং করছে, আর এক হাত দিয়ে বারবার চোখ মুছছে। এটা দেখে স্বাধীনের অনেকটা রাগ হয়। তারপর গাড়ির সামনে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু বের করে নেহার দিকে এগিয়ে দেয়। তারপর নেহা স্বাধীনের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছতে লাগে। তারপর নেহা তার ফোন বের করে তার বান্ধবীকে ফোন করে বলতে লাগে, রিয়া সেন, তুই সুস্মিতা আর সবাই কাজে অফিসে চলে আয়। রেল স্টেশনের পাশে যে কাজে অফিসটা, ওইটায় তাড়াতাড়ি চলে আসিস। আমি কিন্তু তোদের অপেক্ষায় থাকবো। কথাটা বলে নেহা ফোন রেখে দেয়। অন্যদিকে স্বাধীন ভাবতে লাগে কাজী অফিসে হঠাৎ করে তারপর সব বান্ধবীদেরকে আসতে বলছে। উল্টাপাল্টা ভাবনা আছে কি নেহা আপুর মধ্যে? এইসবই ভাবছিল স্বাধীন। নেহাকে প্রশ্ন করবে এই সাহসটাও হয়ে উঠছে না। শেষমেশ খুব কষ্টে নেহাকে স্বাধীন প্রশ্ন করে, আচ্ছা নেহা, আপনি যে বললেন আপনার বান্ধবীদেরকে কাজী অফিসে আসার জন্য, আপনার বান্ধবীর মধ্যে কারো কি বিয়ে আছে নাকি? স্বাধীনের কথা শুনে নেহা তার গালে এক চিমটি হাসির রেখা টেনে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, সেটা না হয় কাজে অফিসে গেলেই জানতে পারবে। এখন চুপ করে বসে থাকো। নেহার কথা শুনে স্বাধীন চুপ হয়ে যায়। তারপরে নেহা গাড়ি চালাতে লাগে মন দিয়ে। একটু পরে কাজী অফিসের সামনে গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নামতেই নেহা দেখতে পায় সেখানে আগে থেকেই তার সব বান্ধবীরা দাঁড়িয়ে আছে। নেহাকে দেখে তার বান্ধবীরা নেহার কাছে এসে বলতে লাগে, হঠাৎ করে সবাইকে কাজী অফিসে আসতে বললি যে, কিছু হয়েছে নাকি? আমি বিয়ে করব। মানে কি বলছিস এসব? তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর বিয়ে করব কাকে জানিস? স্বাধীনকে। স্বাধীনকে ইশারা দিয়ে বলল কথাগুলো। ভাই নিশ্চিত তোর মাথা গেছে। তোর থেকে কত জুনিয়র স্বাধীন, প্রায় 3 বছরের। আর তুই একটা জুনিয়র ছেলেকে বিয়ে করবি? আর আমার জানা মতে স্বাধীন অনেক গরিব। তুই তো বড়লোক বাবার একমাত্র মেয়ে, যে তুই কখনোই স্বাধীনের কাছে সুখে থাকবি না। কোথায় আমার সুখ, কোথায় আমার দুঃখ, এটা আমি ভালো করেই জানি। তোদেরকে বোঝাতে হবে না আমাকে। এখন তোরা এসেছিস, বিয়ের সাক্ষী দিয়ে চলে যাবি। ট্রিট আছে, খাওয়া দাওয়া করে যাইস। আঙ্কেল আন্টি কিংবা স্বাধীনের মা বাবা, ওনারা কি জানে সব? না, জানে না, কিন্তু সময় হলে তাদেরকে জানিয়ে দেব। দাঁড়িয়ে থেকে নেহার কথোপকথন শুনছিল স্বাধীন। সব কথা শুনে স্বাধীনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম। কি বলছে এগুলো নেহা? কিন্তু এখন স্বাধীন কি আর বলবে? নেহার শর্তে রাজি হয়েছে স্বাধীনকে তো এই বিয়েতে রাজি হতেই হবে, এই সবাই ভাবছিল। ঠিক তখনই নেহা স্বাধীনের হাত শক্ত করে ধরে কাজী অফিসের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগে। ঠিক তখনই নেহার হাত ঝামটা দিয়ে ছেড়ে দিয়ে স্বাধীন নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমাকে কত করে বলেছি, শহরে আমার থেকে অনেক অনেক ভালো ছেলে আছে। আমি তোমার যোগ্য না। তুমি বড়লোক, আবার একমাত্র সন্তান। আমি গরিবের একমাত্র ছেলে। কিভাবে এসব হয় তুমি একবার ওকে ভেবে দেখেছো? এসব যদি চাচাচাচি জানতে পারে তাহলে কি হবে? তাদের কথা বাদ দিয়ে দিলাম, যদি মা বাবা জানতে পারে আমি তাদেরকে না বলে বিয়ে করেছি, তারা আমাকে কি ভাববে বলো? প্লিজ আপু, এসব না করে তোমার শর্তে রাজি হয়েছি। তুমি যদি বলো আমার কিডনি তোমাকে খুলে দিতে, তাহলে তাতেও আমি দ্বিধাবোধ করব না, কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না আমি। দেখ, তোর কাছ থেকে কিডনি চাইনি, আমি শুধু তোর কাছ থেকে বিন্দু পরিমাণ ভালোবাসা চেয়েছি, যার দ্বারা আমি 1000 বছর বাঁচতে পারি তোর বুকে মাথা রেখে। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি জানি তুই কখনো রাজি হতি না এই বিয়ে করতে।
তাই তোকে তোর বাবার চিকিৎসা করানোর জন্য টাকা দিয়ে শর্ত দিয়ে রাজি করিয়েছি। কিন্তু আমি তোমার। বাকি কথা স্বাধীনকে বলতে না দিয়েই নেহা সবার সামনে স্বাধীনকে কিস করে বসে। স্বাধীন নেহাকে তার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ছাড়াতে পারে না। প্রায় 1 মিনিট পর নেহা ছেড়ে দেয়, তারপর হাঁপাতে হাঁপাতে স্বাধীনকে বলতে লাগে, ভালোই ভালোই বলছিলাম তো কথা, তোর কানে যায়নি? এখন সবার সামনে লজ্জা পেতে হবে না, আয়। কথাটা বলেই টানতে টানতে স্বাধীনকে কাজে অফিসের মধ্যে নিয়ে যায়। তারপর বিয়ে পড়িয়ে দেয় নেহার বান্ধবীরা। নেহার কাছে ট্রিট চাইলে নেহা সবাইকে নিয়ে রেস্টুরেন্ট চলে যায়। সবাই খাচ্ছিল কিন্তু স্বাধীনের গলা দিয়ে খাবার নামছে না। নেহা স্বাধীনকে খেতে না দেখে বলতে লাগে, কি হয়েছে তোর, খাচ্ছিস না কেন? বেলা তো 2টা বেজে গেল। বাবার অপারেশনের কি অবস্থা তা তো জানতে পারলাম না। মার কাছে ফোনও নেই যে ফোন করে জানবো। প্লিজ কেউ ছাড়ো, অন্য আরেক সময় আড্ডা দিব। এখন আমাকে যেতে হবে হাসপাতালে। আরে আমিও তো যাব, শ্বশুরকে দেখতে যাব। তুই খাবার খেয়ে নে, তারপর তোমার মার জন্য খাবার নিয়ে হসপিটালে যাব। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে এক এক করে নেহাকে বিদায় দিয়ে সবাই চলে যায়। তারপর নেহার খাবার প্যাকেট নিয়ে গাড়িতে করে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে এসে নেহা গাড়ি ব্রেক করতে স্বাধীন দরজা দিয়ে বাইরে বের হয়। এক প্রকার দৌড় দিয়ে স্বাধীন তার বাবার কেবিনের সামনে আসে। দেখে তার মার মুখে এক চিলতে হাসির রেখা। এটা দেখে নিমিশে যেন স্বাধীনের বুকে জড়িয়ে যায়। তারপর স্বাধীন তার মার কাছে গিয়ে দাঁড়াতেই স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা ডাক্তার বলছে চিন্তার আর কোনো কারণ নেই, তোর বাবা এখন একদম বিপদমুক্ত, অপারেশন সাকসেসফুল হয়েছে। স্বাধীন তার মায়ের কাছ থেকে এমন কথা শুনে অনেকটা খুশি হয়। তারপর একটা চেয়ার টেনে তার মার পাশে বসে পড়ে। স্বাধীনের বাবাকে কেবিনে শিফট করা হয়েছে কিন্তু সে এখন অজ্ঞান হয়ে রয়েছে। স্বাধীনের মা স্বাধীনকে পুনরায় প্রশ্ন করে, অপারেশন সাকসেসফুল হয়েছে। বাবা কই ছিলি তুই দিনভর? তোকে দেওয়া হাসপাতালে কোথাও দেখলাম না। অপারেশন করার আগে তোর বাবা তোকে অনেক করে দেখতে চাইছিল, কিন্তু তোকে তো কোথাও খুঁজে পেলাম না। স্বাধীন তার মায়ের কথা শুনে আমতা আমতা করতে লাগে। ঠিক তখনই দরজা দিয়ে নেহা কেবিনের মধ্যে প্রবেশ করে। নেহা স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, চাচি, স্বাধীন আজকে দিনভর আমার সঙ্গে ছিল। আর এই নাও খাবার, তুমি নিশ্চয়ই খেয়ে আছো, তুমি নিশ্চয়ই না খেয়ে আছো, খাবারগুলো খেয়ে নাও। তারপর নেহার হাত থেকে খাবারগুলো স্বাধীনের মা নিয়ে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার এক পর্যায়ে লোকমা করে স্বাধীনকে খাইয়ে দেয়। পাশে নেহা বসতেই নেহাকেও লোকমা করে খাবার খাইয়ে দিতে লাগে। খাবার খাওয়া শেষ হলে স্বাধীনের মা নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা তুমি এখানে আছো, তোমার বাবা যদি জানতে পারে অনেক খারাপ ব্যবহার করবে তোমার সঙ্গে। তুমি তো জানোই তোমার বাবা তোমার চাচাকে একদমই দেখতে পারে না। ঠিক তখনই দরজা দিয়ে আগমন হয় নেহার মায়ের। তারপর স্বাধীনের মার কাছে এসে নেহার মা বলতে লাগে, ভাবি, ভাই সাহেবের এখন কেমন অবস্থা? কথাটি শুনে স্বাধীনের মা পেছনের দিকে ফিরে দেখে নেহার মা। তারপর স্বাধীনের মা নেহার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আল্লাহর রহমতে বিপদমুক্ত, এখন আর কোনো টেনশন নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে। কয়েকদিন হাসপাতালে থাকার পর রিলিজ দিয়ে দিবে। তারপর নেহার মা আর স্বাধীনের মা একে অপরের সঙ্গে কথা বলতে লাগে। রুমের মধ্যে স্বাধীন আর না বসে থেকে কেবিনের বাইরে চলে আসে। স্বাধীনের পিছু পিছু নেহাও চলে আসে। তারপর নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ, তোর মার সঙ্গে আমার মার কি ভালো সম্পর্ক, কিন্তু আমার বাবা আর তোর বাবার মধ্যে সম্পর্কটা নষ্ট কেন রে? সেটা তো আমারও প্রশ্ন। আমিও তো সেটাই ভাবছি, যে এর পিছনে কি কোনো কাহিনী আছে। চলো তো মা চাচির কাছে জিজ্ঞেস করি, তারা নিশ্চয়ই জানে। আচ্ছা মা, তোমাদের দুজনের মধ্যে এমন ভালো সম্পর্ক, আবার দেখেছিলাম তুমি চাচাকে অপারেশন করানোর জন্য তোমার নিজের হাতে থাকা ভালোটা স্বাধীনকে দিতে নিয়েছিলে। আচ্ছা, তা চাচা আর বাবার মধ্যে সম্পর্কটা নষ্ট কেন? তারা দুজন একে অপরকে দেখতে পারে না কেন? তাহলে শোন, অনেক বছর আগে তোর বাবা আর চাচা দুজনে একদম বন্ধুর মতো চলাফেরা করত। গ্রামের সবাই তাদের ভাই কম বন্ধুই জানতো। তোর বাবার চাচার একটা বোন ছিল, ছোট্ট, সবার আদরের, বড় বড় ব্যবসা বাণিজ্য তোর বাবা দেখাশোনা করত, পাশাপাশি তোর চাচাও দেখাশোনা করত। তোর ফুপু অর্থাৎ তোর বাবা আর চাচার বোন ছিল সবার নয়নের মণি। সবাই তাকে অনেক
বাসতো। তোর চাচা স্বাধীনের বাবা একদিন তোর ফুপুকে নিয়ে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে হঠাৎ ট্রেনের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই ট্রেন তোর ফুপুকে আঘাত করে। তোর ফুপু সেখানেই মরে যায়। সেই থেকে তোর বাবা তোর চাচাকে ভুল বুঝতে লাগে। তোর ফুপির মৃত্যুর শোকে তোর দাদা তোর চাচাকে ভুল বুঝতে লাগে। তোর বাবা ভুল বোঝার সুবিধা নিয়ে তোর দাদার কাছ থেকে সব কিছু লিখিয়ে নিয়ে নেয়। কিছুদিন পর তোর দাদা মারা যায়। তারপর তোর বাবা তোর চাচা চাচি আর স্বাধীনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই হচ্ছে তোর বাবা আর চাচা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির আর দ্বন্দ্ব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেখানে তো আমি চাচার কোনো দোষ খুঁজে পাচ্ছি না। কিন্তু তোর বাবা তোর ফুপির মৃত্যুর কারণ তোর চাচাকে মনে করে। তারপর নেহা তার মাকে উদ্দেশ্য করে বলে, বাবাকে যে করে হোক তার ভুল বোঝাতে হবে। কথাটা বলে তারা তিনজনে একে অপরের সঙ্গে কথা বলতে লাগে, কিন্তু স্বাধীনের মুখে কোনো কথা নেই। এটা দেখে নেহা অনেকটা কষ্ট পায়। হয়তো তার কারণে স্বাধীন চুপি স্বভাবের হয়ে গেছে। বিকেলের দিকে স্বাধীনের বাবার জ্ঞান ফিরে আসলে নেহার মা স্বাধীনের বাবার সঙ্গে কিছু কথা বলে চলে যায়। দেখতে দেখতে রাত অনেক হয়ে যায়। ঠিক তখনই স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, তুই একটা কাজ কর। কালকে তো আমি বাইরে গিয়ে দেখেছি তুই আর নেহা মামনি কেমন করে শুয়েছিলি চেয়ারের উপর। তাই বলি কি নেহা মামনি, তুমি তোমার বাসায় চলে যাও। আর বাবা, তুই তোর বাসায় যা। বাসায় 2 দিন ধরে যাওয়া হয় না, অগোছালো হয়ে আছে সব। গুছিয়ে রেখে আগামীকাল সকালে আবার হাসপাতালে আসিস। স্বাধীন তার মায়ের কথায় বাধা দিয়ে হাসপাতালের বাইরে চলে আসে। নেহা স্বাধীনকে তার গাড়িতে উঠে বসতে বললেই নেহার গাড়িতে স্বাধীন উঠে বসে। তারপর স্বাধীনের পরে সামনে গিয়ে গাড়ি ব্রেক করতেই স্বাধীন নেমে পড়ে। নেহা গাড়িটা পাশে ভালোভাবে গাড়িটা ব্রেক করে নেহা স্বাধীনের সঙ্গে তার বাড়িতে আসে। পেছনে ফিরে স্বাধীন নেহাকে দেখতে পেয়ে বলতে লাগে, মা কি বলেছে শোনেননি? আপনাকে আপনার বাসায় যেতে বলেছে, তো বাসায় যাও। না না, বাসায় যাব কেন? আজকে তো আমাদের বাসর, তো বাসর না করে বাসায় গিয়ে থাকতে পারবো না আমি। কিসের বাসর রাত? যেখানে আমি বিয়েটা মানি না সেখানে আবার বাসর রাত? কথাটা বলেই স্বাধীন নেহার দিকে তাকায়। দেখে তার ঠোঁটে বাঁকা হাসি। স্বাধীন অনেকটাই ভরকে যায়। কিছু বলতে যাবে এর আগে নেহা এসে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে যেন ছাড়লেই স্বাধীন নেহার কাছ থেকে পালিয়ে যাবে। তারপর স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পর স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন আর নেহা হাঁপাতে লাগে। তারপর নেহা স্বাধীনের গলা চেপে ধরে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর স্বাধীনের বুকের উপর উঠে বসে নেহা নিমেষেই দুইজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। পরদিন সকালবেলা নেহার ঘুম ভাঙতে আবিষ্কার করে স্বাধীনের বুকের উপর। এটা দেখে স্বাধীনের কপালে আলতো করে একটা চুমু দিয়ে তারপর আবার স্বাধীনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। স্বাধীনের ঘুম ভাঙতেই নেহাকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে নেয়। ঘরটা ভালোভাবে গুছিয়ে গোসল করে নিজে নিজেই রান্না করে রান্নাঘর থেকে স্বাধীন তার রুমে এসে দেখে নেহার ঘুম ভেঙে আছে। তারপর নেহাকে ওয়াশরুম দেখিয়ে দিতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে আসলে নেহা স্বাধীনকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে তার বাসায় চলে যায়। নেহা বাসায় গিয়ে দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। নেহা তার রুমের দিকে যেতে যাবে, ঠিক তখনই নেহার বাবা বসার রুম থেকে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, নেহা এদিকে আয়। তারপর নেহা তার বাবার পাশে গিয়ে সোফায় বসে পড়ে। আজ এই দিন দেখার জন্য তোকে বড় করেছিলাম, শেষমেশ তুই ফকিনির বাচ্চাটাকে বিয়ে করেছিস। তোদের সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু ভেবেছি আমার মেয়ে মোটে এমন। যে পিকগুলো তার অবিশ্বাস করার মতো না। কথাটা বলে নেহার বাবা নেহাকে স্বাধীন ও তার বিয়ের ছবি দেখাতে লাগে। হ্যাঁ বাবা, সত্যি আমি আর স্বাধীন বিয়ে করেছি, আর এতে স্বাধীনের কোনো দোষ নেই। আমি জোর করে ওকে ওর বাবার চিকিৎসার টাকা দিয়ে শর্ত দিয়ে বিয়ে করেছি। আমি ভালো করে জানি ওদের মতলব ছিল তোকে বিয়ে করানো, যেন আমার সম্পত্তি সব ওরা বাবার ছেলে ভিত্তি করবে। দেখো বাবা, ওদের মনে এই লোকটা নেই, কারণ স্বাধীনের বাবা মা কেউ জানে না আমাদের বিয়ের সম্পর্কটা। আর হ্যাঁ, তুমি টাকাকে ভুল বোঝা বাদ দাও। তুমি কি ভুলে গেছো নাকি আমার বড় আপুকে তুমি ঠিক চাচার মতো করেই ঘুরতে নিয়ে গেছিলে, হারিয়ে ফেলেছিলে আর তাকে খুঁজে পাইনি? নিশ্চয়ই তুমি ভুলে যাওনি
তাহলে সেখানে কি তোমার দোষ? তোমার কারণে আমার বোন হারিয়ে গেছে? তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি আমরা। মাকে তোমার সঙ্গে অভিমান করে মা তার বাবার বাড়ি চলে গিয়েছে। তা কিন্তু না, আমরা সব মেনে নিয়েছি, এতে তোমার কোনো হাত নেই। তাহলে তুমি এইটুকু বোঝো না কেন? চাচা অপুকে মারেনি, তার এতে কোনো হাত নেই। কথাটা বলে নেহা সেখান থেকে উঠে তার রুমের দিকে চলে যায়। অন্যদিকে নেহার বাবা সেখানে বসে থেকে নেহার বলা কথাগুলো তার কানে বেজে চলছে। নেহার বাবা তার ভুল বুঝতে পারে, নেহার রুমে চলে যায়। দরজা নক করতে নেহা দরজা খুলে দেয়। তারপর কান্না মিশ্রিত কণ্ঠে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মারে অনেক ভুল করেছি, তোর চাচাকে অনেক ভুল বুঝেছি। প্লিজ তুই তোর চাচার কাছে আমাকে নিয়ে যা। অভিমান করে তোর চাচার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আল্লাহ যেন আমাকে মাফ করবে নাকি। নিচে গিয়ে ওয়েট করো, আমি আসছি। একটু পর নেহা তার রুম থেকে বের হয়। এই যে এসে দেখে গাড়ির ভেতরে নেহার মা আর নেহার বাবা বসে অপেক্ষা করছে। তারপর ড্রাইভারকে অ্যাড্রেস বললে ড্রাইভার হাসপাতালে নিয়ে যায়। তারপর নেহা তার বাবাকে নিয়ে স্বাধীনের বাবার কেবিনের মধ্যে আসে। সেখানে আগে থেকেই স্বাধীন ও তার মা ছিল। নেহার বাবাকে দেখতে পেয়ে স্বাধীনের বাবা অনেকটা অবাক হয়। তারপর দৌড়ে গিয়ে নেহার বাবা স্বাধীনের বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে, ভাই কি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি যে ভুল করেছি তোমার সঙ্গে ক্ষমা পাওয়ার অযোগ্য, তারপরও নিজের ছোট ভাই হিসেবে আমাকে মাফ করে দাও। তোমাকে অনেক ভুল বুঝেছি আমি। আমার মনে যদি আমাকে আমার ভুল বুঝিয়ে না দিত তাহলে আমি বুঝতেই পারতাম। আরে কি করছিস? আমি তোর পর বিন্দুমাত্র রেগে নেই। আয় আমার বুকে আয়, তোর স্থান আমার বুকে, আমার পায়ে না। তারপর নেহার বাবা স্বাধীনের বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাদের সম্পর্কটা কিন্তু আর ভাইয়ের মধ্যে অবর্তমানে, এখন কিন্তু বেয়াই। মানে? তারপর নেহার বাবা স্বাধীনের বাবাকে সব কথা খুলে বলে। স্বাধীনের মা শুনে অনেকটা অবাক হয়, সঙ্গে নেহার মাও। তারপর স্বাধীনের বাবা বলতে লাগে, তাহলে দুজন তলে তলে এত কিছু করে ফেলেছিস? যা করেছিস ভালো করেছিস। সুস্থ হই, তারপর তোদের দুজনের একটা ব্যবস্থা করব। কথাটা বলে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগে। স্বাধীন আর নেহা সেখানে দাঁড়িয়ে না থেকে কেবিনের বাইরে চলে আসে। স্বাধীনের অনেক খুশি লাগে, কারণ সব ঠিক হয়ে গেছে। সব ঠিক করার পেছনে মূল অবদান নেহার, সেটা স্বাধীন ভালো করেই বুঝতে পারে। আসলে নেহাকেও স্বাধীন অনেক ভালোবাসে। নিজের পরিস্থিতির কারণে কখনো বলতে পারেনি এখন তো সব ঠিক, তাই স্বাধীন দৌড়ে নিচে চলে যায়। বাগান থেকে একটা গোলাপ ফুল নিয়ে ওপরে আসে। নেহার সামনে হাঁটু নিচু করে নেহার সামনে ফুলটা দিয়ে বলতে লাগে, আই লাভ ইউ আমার সিনিয়র আপু। আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু চাইনি আমার এমন দুঃখের জীবনে তোমাকে সঙ্গী করতে, তাই কখনো রাজি হয়নি। তারপর স্বাধীনের হাত থেকে নেহা ফুলটা নিয়ে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু আমার জুনিয়র হাজব্যান্ড। আই লাভ ইউ আমার সিনিয়র আপু। সরি বউ।